অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় তাঁর আত্মজীবনীতে বলেছেন, টালিগঞ্জে আমাদের নতুন বাড়িতে ঢুকতে না ঢুকতেই দুদিনের মধ্যে এক কাণ্ড ঘটেছিল। দুদিন পরে অনেক খোঁজ খবর করে ভানুদা অর্থাৎ ভানু ব্যানার্জি আমাদের বাড়ি এলেন। আর এলেন অদ্ভুত এক প্রস্তাব নিয়ে। 1 বছর আগে যে নাটকের প্রযোজক আমাকে 7 মহলা বাড়ির কক্ষ থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, ভানুদা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। তাদের নাটক নতুন ইহুদির জন্য তাঁরা 1 বছর পরে আবার আমাকেই নির্বাচন করেছেন। প্রযোজক মশাই নিজের ইচ্ছায় আমাকে ডেকে পাঠিয়েছেন, না দলের আর সকলের অনুরোধে কিংবা ভানুদার কথায় বাধ্য হয়ে আমাকে ডাকতে রাজি হয়েছেন, তা নিয়ে ভানুদা মুখ খুললেন না। শুধু বললেন, উনি অনুরোধ করেছেন যেন তোরে নিয়ে যাই, তুই করবি ওই নাটক। ভানুদার কথা শুনে প্রথমেই মন বিদ্রোহ করে উঠল। 1 বছর আগের ভীষণ অপমানের স্মৃতি ঘা হয়ে যন্ত্রণা দেয় এখনও। তার ওপরেই আজ যেন কেউ নুনের ছিটে দিল। মনে হলো মারাত্মক সাহস। আমরা রিফিউজি হয়ে এই দেশে এসেছি বলে কি আমাদের এত সস্তা ভেবেছেন? ভানুদার মুখের ওপর বলে বসলাম, না, আমি ওই নাটক করুম না। রিহার্সাল রুমে দাঁড়িয়ে আমার প্রত্যেক দিন মনে পড়তো, একদিন ওই রিহার্সাল রুমে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাকে মাছি তাড়ানোর মতো করে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাতেই আমি আরও শক্তিশালী যোদ্ধা হয়ে উঠতে লাগলাম। প্রত্যেক মুহূর্তে আমি নিজের সঙ্গে নিজের যুদ্ধ করে যাচ্ছিলাম। আমার লড়াই ছিল প্রত্যেক দিন আগের দিনের আমিকে হারিয়ে দেওয়ার লড়াই। আমি যেন এতদিন পরে এ দেশ থেকে পাওয়া সমস্ত অপমান ফিরিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি। মরিয়া হয়ে যুদ্ধ করে যেতে লাগলাম আমি। আর এভাবেই একদিন সেই দিনটা এলো, আমার জীবনের সেই বিশেষ দিন, বোর্ড রিহার্সালের দিন। ওই দিন খুব কাছে কিছু লোককে নাটক দেখার নিমন্ত্রণ করা হয়েছিল, তাদের মতামত নেওয়া হবে বলে। তাদের মধ্যেই একজন ছিলেন আমার সেই স্বপ্নের পুরুষ, কিন্তু তাকে চোখে দেখার আগে সে কথা জানতামই না তো। বোর্ড রিহার্সালের দিন সাজঘরে প্রথম শুনতে পেলাম তিনি এসেছেন। কথাটা শোনা মাত্র সব কিছু ভুলে পড়ি কি মরি তাকে দেখব বলে ছুটেছি। দরজার পাশে ছিল ড্রেসারের ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কের একটা কোণ ছিল কাটা। হুড়মুড় করে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লাম তার ওপর। আর্ত চিৎকার। সাজঘরের অন্যান্যরা ফিরে তাকালো। পায়ে ট্রাঙ্কের ওই কোণের খোঁচা লেগে দরদর করে রক্ত পড়ছে তখন। সকলে হৈ হৈ করে উঠল। এ বলে ওষুধ লাগাতে হবে, ও বলে ভানুদাকে খবর দে। আমার তখন অপেক্ষা করা জো ছিল নাকি? ওই রক্তমাখা পায়ে কোনো দিকে না তাকিয়ে সকলের কথা উপেক্ষা করে ছুটে গেলাম। উইংসের কোণ, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তাকে। প্রথম সারির দর্শকের আসনে বসে রয়েছেন তিনি, আর তার চারপাশটা যেন আলো হয়ে আছে। দু চোখ ভরে দেখছি তাকে। আমার ব্যথা উধাও, দুনিয়ার আর সব কিছু ভুলে গিয়েছি তখন। কি অপরূপ সুন্দর মানুষটা! উনি আজ আমার অভিনয় দেখবেন। তখন মনে কি প্রবল ভয়, ওর সামনে অভিনয় করতে পারবো তো? আমার যে মারাত্মক বুক ঢিপ ঢিপ করছে, সারা শরীরে 1000 ভোল্টের কারেন্ট। আমি তো ঠিকমতো দাঁড়াতেই পারছি না। পা দুটো এমন কাঁপলে অভিনয়টা করব কি করে? আর গলা দিয়েও কি স্বর বেরোবে আমার? সারা শরীর এমন কাঁপছে, গলা দিয়ে ঠিকমতো কথা বেরোবে তো? আমি যেন মোমের মতো গলে যাচ্ছিলাম একটু একটু করে। উনি তো আমাকে দেখতে পাচ্ছেন না, শুধু মুগ্ধ হয়ে রক্তমাখা পায়ে আমি দেখে যাচ্ছি ওকে। প্রথম বেল পড়ল, আর সঙ্গে সঙ্গে কে যেন আমাকে নাড়িয়ে দিল। আমার মনের ভেতর থেকে কে বলে উঠল, আমি যদি ওর সামনে ভালো করে অভিনয় না করতে পারি, তাহলে আমার কথা ওর মনে থাকবে না। তাই আজ আমাকে এমন অভিনয় করতে হবে যাতে আমার অভিনয় দেখে উনি আমাকে মনে রাখতে বাধ্য হন। আর এইভাবেই একদিন ঠিক ওর সঙ্গে কথা বলার সুযোগ ঘটে যাবে আমার। আর সেই সৌভাগ্য আমাকেই অর্জন করতে হবে আমার অভিনয় দিয়ে। মনে মনে কথা বলে চলেছি তখনও, একদিন তুমিও আমাকে ডাকবে। তুমি তো আমার ভগবান। ভক্ত চাইলে ভগবান তাকে না দেখা দিয়ে না ডেকে পারে না, তুমিও পারবে না। দ্বিতীয় বেল পড়ল, আমি সাজঘরে ফিরে গেলাম। তৃতীয় বেল পড়ার পরে নাটক শুরু হলো। মঞ্চে ঢুকলাম আমি। আমার কাছে আর সব মিথ্যে হয়ে গেল। দর্শকের আসনে আমি শুধু একজনকেই দেখতে পেলাম। আমার চারপাশে সামনে পেছনে আমি শুধু একজনেরই অস্তিত্ব টের পেলাম। আমি শুধু তার উদ্দেশ্যে, তার জন্য অভিনয় করে যেতে লাগলাম। আমার সমস্ত সংলাপ আমি তাকে লক্ষ্য করে বলতে লাগলাম। ভুলে গেলাম আমার রক্তপাতের কথা, ভুলে গেলাম পৃথিবীর আর সব কিছু। ঘড়ির কাঁটা থমকে গেল। আমি নিশ্চিত পৃথিবীতে যেন তখন খুব গোপনে দুটো মানুষের ভেতরে এক তরঙ্গ কাজ করছিল। কোনো ফুল ফোটার প্রক্রিয়া চলছিল। আমি সংলাপ বলতে বলতে বুঝতে পারছিলাম খুব শিগগির আমার জীবনে একটা বদল আসতে চলেছে।
খুব শিগগিরই কিছু একটা ঘটে যাবে আমার জীবনে। দর্শকের আসন আলো করে কে বসে আছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পাঠক বন্ধুরা। তবু বলছি, তার নামটা উচ্চারণ করতে আজও আমার গায়ে কাঁটা দেয়। তিনি উত্তম কুমার, আমার স্বপ্নের পুরুষ, আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আমার মন বলছিল এসবে দেখা শুরু হলো, এখন থেকে উত্তম কুমারের সঙ্গে আমার দেখা হবে। কী করে হবে আমি জানতাম না, কিন্তু দেখা যে আমাদের হবেই এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। মনে আছে তখনকার দিনগুলো যেন হাওয়ায় গড়িয়ে যেত। অভাব ছিল কিন্তু অভাবের অনুযোগ ছিল না। হাড় ভাঙা খাটুনি ছিল কিন্তু শরীর এবং মন কখনো ক্লান্ত হতো না। একটা মানুষকে একবার দেখার পর থেকে জীবনটাই যেন বদলে গেল আমার। কটা দিন কাটতে না কাটতেই এক বর্ষার বিকেলে আমাদের নাটকের দলে এলেন তিনি, উত্তম কুমার। আমার গলা শুকিয়ে আসতে লাগলো, বুকের মধ্যে আবার ধুকপুকুনি। তিনি যে এবার আর কারো সঙ্গে নয়, আমার সঙ্গেই দেখা করতে এসেছেন। আমি তো জানতাম এই দিনটা আসবে, কিন্তু যখন সত্যি সত্যি এলো তখন আমার স্বপ্নের মতো মনে হতে লাগলো। রিহার্সাল শেষ করে আমি ওর কাছে গেলাম। দলের সকলের কাছে ওর কত খাতির, সবাই ওকে ঘিরে কত কি বলছে। কারো কথাই আর শেষ হচ্ছে না, অথচ আজ তো উনি অন্য কারোর সঙ্গে নয়, আমার সঙ্গেই দেখা করতে এসেছেন। শুধু আমার সঙ্গে। ঈশ্বর চাইলে আমার মতো এক সাধারণ মেয়ের কপালেও রাজদর্শন ঘটে যায় বৈকি। আমি সকলের শেষে দাঁড়িয়ে আছি কুণ্ঠিত ভীরুভাবে। এমনিতে আমি মোটেই ভীরু নই, যথেষ্ট সাহসী হয়েছে এতদিনে। লজ্জাবতী লতা তো কোনো কালেই ছিলাম না। উত্তম কুমারের সঙ্গে দেখা না হলে আমি বোধহয় কোনো দিনও জানতেই পারতাম না আমিও তার সময় কতটা লজ্জাবতী লতা হয়ে উঠতে পারি। উত্তম কুমার চিরদিনই অত্যন্ত ভদ্র মানুষ। তাঁর ভদ্রতার কোনো জুড়ি ছিল না। উনি ধৈর্য ধরে সকলের সব কথার উত্তর দিচ্ছিলেন। একসময় সবার সঙ্গে কথা বলা শেষ হলে তাঁর সঙ্গে কথা বলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আমাকে ডাকলেন। আপনার নাম তো সাবিত্রী? তাঁর গমগমে গলার স্বরে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মাথা নিচু করে বললাম, হ্যাঁ। উনি সময় না নিয়ে সরাসরি বললেন, আপনি আমাদের দলে নাটক করবেন? আমাদের দলের নাম কৃষ্টি ও সৃষ্টি। আমরা ভানু চট্টোপাধ্যায়ের একটা নাটক করছি। আমাদের দলে আপনার মতো একজন অভিনেত্রী চাই। কথা শেষ করে উনি পূর্ণ দৃষ্টি মেলে তাকিয়ে আছেন আমার দিকে। আমিও ওর দিকে তাকিয়ে আছি। জানি এত দীর্ঘ সময় কোনো মেয়ের, কোনো পুরুষ মানুষের চোখে চোখ রেখে তাকিয়ে থাকাটা অশোভন। উনি হয়তো কিছু ভাবছেন, কিন্তু আমি যেন একটা চৌম্বক ক্ষেত্রে আটকে গিয়েছি। আমি নিজের ইচ্ছেতে যেন চোখ নামাতে পারছি না। উত্তম কুমারও তাকিয়ে আছেন আমার চোখের দিকেই। মাঝখানে যেন সময় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, অবিচল, অনড়। উনি আমাকে কি জিজ্ঞেস করেছেন সে কথা আমি ভুলে গিয়েছি। যখন আমার দৃষ্টি সরল, তখনও তার মুখই আমার চোখে ভাসছে। উত্তম কুমার এই পরম আকাঙ্ক্ষিত নৈঃশব্দ ভাঙলেন। বললেন, আমি দলে বলে এসেছি, আপনার মত জেনে আসব। আমি খুব আস্তে বললাম, আমি কিছু জানি না, আপনি আমার বাবার সঙ্গে কথা কইবেন। উত্তম কুমার মৃদু হাসছেন। আমার মুখে বাঙাল কথা শুনে নাকি আমার বাবার কথা বলায় জানি না। আমি কি করব? আমাদের বাড়িতে যে ওই রকমই শাসন ছিল। নিজের ব্যাপারে নিজের কিছু বলার অধিকার ছিল না। বাবা যা ঠিক করে দিতেন তাই হতো। চলে আস্তে আস্তে ভাবছিলাম, এত বড় একটা সুযোগ হেলায় হারালাম। এই জীবনে আর কোনো দিন কি আর এমন সুযোগ আসবে আমার জীবনে? উত্তম কুমারের প্রস্তাবের সঙ্গে সঙ্গে হ্যাঁ না বলে তাকে আমি আমার বাবা দেখালাম। বয়ে গিয়েছে তার আমার বাবার কাছে এসে দরবার করতে। আমার মতো মেয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর উনি হয়তো আমার ওপর এমন বিরক্ত হয়েছেন যে আর কখনো ফিরেও তাকাবেন না আমার দিকে। মন খারাপ নিয়ে শুয়েছিলাম। পরের দিন রিহার্সালে যাইনি, কিছুই যেন ভালো লাগছিল না। মা বারবার গায়ে হাত দিয়ে জ্বর পরীক্ষা করছে। নিজেই বলেছে আর জ্বর গায়ে নাই। কি হয়েছে তোর? বারবার একই কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে খেঁকিয়ে উঠলাম। কইতাছি তো কিছু হয় নাই। এমনে শুইয়া থাকতে পারুম না একদিন? মা চুপ করে চলে গেল। বাবা বললেন, হয়েছে কি তোর? মায়েরে খেঁকাইলি কেন? আমার কি হয়েছে তা তো আমি কিছুতেই কাউকে বলতে পারবো না। আমার মন হারিয়েছে এই প্রথম। হঠাৎ খুব কান্না পেল। পৃথিবীটা বিধ্বস্ত মনে হতে লাগলো। মনে হলো বেঁচে থাকার কোনো মানেই নেই। কি হবে বেঁচে থেকে আমার? শরীরের ভেতর উথাল পাথাল কষ্ট, কান্না। আমাদের একটা ঘরের বাড়িতে তো মন খুলে কান্নারও উপায় নেই। কারো না কারো চোখে পড়বেই সে চোখের জল। তখন আরও হাজারটা প্রশ্নের মুখোমুখি হওয়া। একটা ছেঁড়া কাঁথা নিয়ে মুড়ি দিয়েছি সারা শরীর, মাথা মুখ ঢেকে দিয়েছি। ওই কাঁথায়
এমন আমার কান্নার আড়াল পড়েছে। সারা শরীর ফুলছে কান্নায়। আমি কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আমার যেন কি হারিয়ে গেছে, খুব মূল্যবান কিছু। ঠিক এই সময় আরতিদি মানে আমার দিদি বাইরে থেকে ছাত্র পরিয়ে ঘরে ঢুকছে। কাকে যেন নিয়ে এসেছে। আরতিদির গলা শুনতে পাচ্ছি, আসেন, ভেতরে আসেন। এই ভর বিকেলে কে এলো আবার? আমাদের বাড়িতে তো তেমন কোনো অতিথি আসে না, আমরা গরিব বলে। বাবা জিজ্ঞেস করলেন, কেডা আইছে কেডা? আরতিদি বললেন, উত্তমবাবু আইছেন। আসেন, ভিতরে আসেন, ভাঙা বাড়ি, আপনার খুব কষ্ট হইব। আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। মেঘে মেঘে ঢেকে যাওয়া আকাশে যেন হঠাৎ রামধনু জেগে উঠল। আমি তড়াক করে লাফ দিয়ে উঠলাম। উত্তমবাবু বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবা বললেন, বইসো বাবা, এই খাটেই বইসতে হইব। আমাগো বাসায় একখানা চেয়ারও নাই। আমাদের এই নিদারুণ দারিদ্র্য উত্তম কুমার দেখে ফেললেন বলে আমি যেন আর লজ্জায় বাঁচি না। মজার কথা, আজ উত্তম কুমার আমার সঙ্গে কোনো কথা তো বলছেনই না, ফিরেও তাকাচ্ছেন না আমার দিকে। তিনি বাবাকে প্রস্তাব দিলেন, আপনার মেয়েকে চাইতে এসেছি আমাদের নাটকের দলের জন্য। বাবা কিছুক্ষণ ভাবলেন। আমার তখন প্রত্যেকটা মুহূর্ত মনে হচ্ছে এক যুগ। এদিকে উত্তম কুমার বাড়িতে এসেছেন বলে দিদিরা দোকানে গিয়ে মিষ্টি কিনে এনেছে। মা আর দিদিরা যথাসাধ্য যত্ন করতে লাগলো তাকে। উত্তম কুমারের মতো অমন অমায়িক মানুষ আমি আমার জীবনে আর দেখিনি, এ কথা হলফ করে বলতে পারি। উনি আমাদের বাড়ির সকলের সঙ্গে ওই অল্প সময়ে এত সুন্দরভাবে মানিয়ে নিলেন, বাড়ির সকলে তো রীতিমতো মুগ্ধ। মার দু চোখে প্রশংসার ঝিলিক। দিদিদের মুখে কটা দিন উত্তম কুমারের কথা ছাড়ার কোনো কথাই নেই। বাবা ভাবনা চিন্তা করে উত্তম কুমারকে জানালেন, হ্যাঁ যাইতে পারে, কিন্তু নিজে যাইতে পারবো না। আমি তো আর ওকে একা ছাড়ুম না। ওরে তোমাগো নাটকের দলে লইয়া যাইতে হইলে তোমাগো কাউরে আইসা লইয়া যাইতে হইব, আবার বাড়ি পৌঁছে দিতে হইব। উত্তম কুমার বললেন, ওই জন্যে ভাববেন না, আমি প্রত্যেক দিন নিজে এসে ওকে নিয়ে যাব, আবার নিজে পৌঁছে দিয়ে যাব। ওহ ঠাকুর, পৃথিবীটা এত সুন্দর, বেঁচে থাকার এত আনন্দ। একটু আগেই গভীর বিষাদে আমাকে এমনভাবে জড়িয়ে ফেলেছিল যে মনে হচ্ছিল মরে যাই। আর তার কিছুক্ষণের মধ্যেই গোটা পৃথিবীটাই যেন সবুজে সবুজ হয়ে উঠল। আমি কথা বলতে পারছিলাম না। উত্তম কুমার আমার সূত্রেই আমাদের বাড়িতে এসেছেন, অথচ আমি ওর সঙ্গে একটাও কথা বলিনি এতক্ষণ। উনিও আমার দিকে তাকিয়ে আমায় চেনেন এমন আভাস দেননি। অভিমান হচ্ছিল মনে মনে। মনে মনেই কত ঝগড়া করলাম ওর সঙ্গে, একা একাই। যাওয়ার সময় উত্তম বাবাকে বললেন, তাহলে এই কথাই রইল, আমি কাল থেকেই আসছি, কালই ওকে নিয়ে যাব। আমি ঠিক 4টের সময় চলে আসব। আসি তাহলে। বাবা থামালেন। আমার যে আরও একখানা দরকারি কথা কওয়ার আছে। উত্তম থামলেন। আবারও উৎকণ্ঠা নিয়ে উপেক্ষা করতে লাগলাম আর মনে মনে বলতে লাগলাম, হে ঠাকুর দেখো, বাবা যেন মানি মানুষটারে টাকা পয়সার কথা কইয়া অপমান না করে। যা ভেবেছিলাম তাই হলো। বাবা বললেন, আমার মাইয়া যে নাটক করতে যাইব, তারে তো এমনি এমনি ছাড়তে পারুম না। আমার মনে হচ্ছিল, হে ধরণী দ্বিধা হও, কিন্তু বাবা যখন একবার শুরু করেছেন তখন তো আর শেষ না করে ছাড়বেন না। বাবা বলে চলেছেন, সংসারে এত অভাব, ভালো কইরা প্যাট ভইরা খাওয়া জুটে না। আমাগো তো লজ্জা নিয়া বইসা থাকলে চলবে না। তাই তোমারে খোলাখুলি কইতাছি, টাকা না দিলে আমরা মাইয়ারে ছাড়ুম না। আমার দু কানে যেন গরম ঘি ঢেলে দিচ্ছে। উত্তম কুমার জানতে চাইলেন, ঠিক কত টাকা হলে ও পারবে? বাবা দ্বিধাহীন গলায় বললেন, 50 টাকা আগাম দিয়া যাইতে হইব, মানে রিহার্সালে যাওয়ানের আগে 50 টাকা দিয়া যাইতে হইব আগাম, তাইলে ও রিহার্সালে যাইব। উত্তম কুমার তক্ষুনি নিজের পকেট থেকে 50 টাকার একটা নোট বার করে বাবার হাতে দিলেন। জীবনে অনেক অপমান সয়েছি, তবে সেদিনের অপমানের বোধ হয় কোনো তুলনাও আজ পাইনি। পরের দিন রিহার্সাল। সকাল থেকে মনটা কি এক অজানা আনন্দে যেন ভরে উঠল। অকারণে হাসছি, ছুটোছুটি করছি, মায়ের সঙ্গে রান্নাঘরে কাজে হাত লাগাচ্ছি। আজ মনের জানলা কেউ যেন হাট করে খুলে দিয়েছে। আজ উত্তম কুমারের সঙ্গে একসঙ্গে অভিনয় করার দিন আমার। আর তিনি নিজে আসবেন আমাদের বাড়িতে। আমাকে রিহার্সালে নিয়ে যাবার কথা, কিন্তু তিনি আসবেন তো শেষ পর্যন্ত?